নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বিধানসভায় গেলেন আরজি করেন নির্যাতিতার বাবা মা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। শুভেন্দু ছাড়া সেখানে বিজেপির অন্য বিধায়করা উপস্থিত ছিলেন। নির্যাতিতার মায়ের কথায়, আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এমন নির্মমভাবে মারা হলো? এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা, কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবাও। তার চোখ মুছিয়ে দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে। তারপরে শুভেন্দু অধিকারীর আশ্বাস, নির্যাতিতার জন্য বিচারের দাবিতে আগামী 10ই ডিসেম্বর শান্তিপূর্ণভাবে আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার বাইরে এবং রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থ ছাড়াই প্রধান বিরোধী দলের সকল বিধায়ক ধর্নায় বসবেন। চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় ইডি। নিউ আলিপুরের অন্তর্গত শাহাপুরে যে বাড়ি রয়েছে সেই বাড়ির একদম টপ ফ্লোরে ইডি তল্লাশি চলছে। সূত্র থেকে জানা যাচ্ছে, মূলত প্রয়াগ গোষ্ঠীর আর্থিক তছরূপের যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। প্রয়াগ চিটফান্ডের আর্থিক দুর্নীতির বিষয়কে কেন্দ্র করে শহরের বেশ কিছু জায়গাতেই ইডি তল্লাশি চালাচ্ছে। নিউ আলিপুর সহ কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তার আগে চিটফান্ড মামলায় 2017-র 15ই মার্চ সিবিআই এর হাতে গ্রেফতার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি এবং তার ছেলে অভিক বাগচি। কথা বলার দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কে কে কোন বিষয়ে কথা বলবেন, কালীঘাটে কর্মসমিতির বৈঠক শেষ হবার পর চন্দ্রিমা ভট্টাচার্য সামনে আনলেন সেই তালিকা। উপনির্বাচনে 6-6 পেয়েছে তৃণমূল। সোমবার কালীঘাটের বৈঠকে তাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার 26-এর জন্য দলকে প্রস্তুত করে দিতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতটুকু ভুল অনেক বড় সর্বনাশ করে দিতে পারে, তাই এবার দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল সুপ্রিমো। এর আগে বহুবার এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে দলকে, যেখানে দলের হয়ে বেফাঁস মন্তব্য করে ফেলায় বিভ্রান্তিতে পড়তে হয়েছিল দলকে। সেই রকম ভুল যাতে আর না হয়, তাই দলের বিভিন্ন বিষয় স্পোক পার্সন ঠিক করে দেওয়া হয়েছে। কালীঘাটে কর্মসমিতির বৈঠক শেষ হবার পর চন্দ্রিমা ভট্টাচার্য সামনে আনলেন সেই তালিকা। মুখপাত্ররা এবার থেকে আর সমস্ত বিষয়ে কথা বলবেন না, থাকবে নির্দিষ্ট ভাগ। দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার ও সুস্মিতা দেব। অর্থনীতি বিষয়ক মুখপাত্র অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প বিষয়ক মুখপাত্র শশী পাজা ও পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ সম্পর্কে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বড়াইক। ঝাড়গ্রাম সম্পর্কে কথা বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন মলয় ঘটক। আমাদের স্পোক্স পার্সন যারা হবেন তার কোঅর্ডিনেট করবেন অরূপ বিশ্বাস। স্পোক্স পার্সন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্পোক্স পার্সন এবং চ্যানেলে যাওয়ার জন্য যে লিস্ট হবে সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। দিল্লির ক্ষেত্রে পার্টির সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এটা দিল্লির যেটা বলা হলো সেটা পার্টির সম্পর্কে যেটা বলবেন। যেমন আমরা আগে একটা বাংলার ক্ষেত্রেও বললাম, ঠিক তেমনি দিল্লির ক্ষেত্রেও পার্টির হয়ে যারা বলবেন তাদের নাম বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। এবারে এখানে স্পোক্স পার্সন যেটা আমরা বলছিলাম, স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কারা কি সম্পর্কে বলবেন স্পোক্স পার্সন হিসাবে।
যেমন যদি অর্থনৈতিক কিছু হয় অর্থাৎ ফিনান্স সম্পর্কে, সেটা বলবেন ডক্টর অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। যদি শিল্পের অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় তাহলে বলবেন ডক্টর শশী পাজা, পার্থ ভৌমিক। নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের জন্য বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বাড়ি। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বাড়ি। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলবেন বীরবাহা হাসদা। চা বাগানের ক্ষেত্রে বলবেন মলয় ঘটক। বিধানসভা সংক্রান্ত কোনো ইস্যুতেই জনসমক্ষে কথা বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভূঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, শশী পাজা এবং সুমন কাঞ্জিলাল। তবে সার্বিকভাবে সংবাদ মাধ্যমে কে কোথায় কথা বলবেন সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। খোদ তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শাশুড়ির নাম আবাসের তালিকায়। পাকা বাড়ি থাকার পরেও নাম নথিভুক্ত আবাসের তালিকায়। বিজেপির বিদ্যুৎ চুরির অভিযোগে উঠেছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের বিরুদ্ধেই। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও এক নতুন তথ্য। আবাস তালিকায় বিধায়কের শাশুড়ির নাম। পাকা বাড়ির মালিক হওয়ার পরও বাংলার বাড়ির উপভোক্তার তালিকায় নাম রয়েছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শাশুড়ি সুমিত্রা রায়ের। ঘটনা সামনে আসতেই আজব সাফাই বিধায়কের শাশুড়ির। তার কথায় তিনি এবং তার স্বামী থাকেন মাটির বাড়িতে, তাই সরকার থেকে সমীক্ষা করতে এসে বাড়ি মিলবে বলে আশ্বাস দিয়েছে। সোমবার নিপীড়িত হিন্দুদের মুখ ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু গ্রেফতার হন। গ্রেফতারের প্রতিবাদে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সীমান্তে অবরোধের ডাক শুভেন্দুর। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে পাল্টা প্রতিবাদের পথে নামতে দেখা গিয়েছে হিন্দুদের। এবার নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো ঢাকা বিমানবন্দর থেকে। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা চরম হুঁশিয়ারি দিয়েছিল, দাবি করেছিল নিষিদ্ধ করা হোক ইসকনকে, না হলে ধরে ধরে হত্যা করা হবে ইসকন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইসকনের এক সদস্য। তারও আগে গত 5ই নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে জঙ্গি সংগঠনের তকমাও দেন তিনি, যার পরে স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম। বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর ও গ্রেপ্তারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনা ও পুলিশের বিরুদ্ধে। পাল্টা আন্দোলনে নেমেছে হিন্দুরাও। গত শুক্রবার রংপুরে এক বিশাল সমাবেশের আয়োজন করেন তারা। সেখানেই বক্তব্য রাখতে দেখা গিয়েছিল চিন্ময় প্রভুকে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তিনি, যদিও তিনি এও বলেছিলেন চট্টগ্রামে 3টে মন্দির ভাঙার চেষ্টা হলে সেগুলিকে রক্ষায় সাহায্য করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। তারপর সোমবার নিপীড়িত হিন্দুদের মুখ ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু গ্রেফতার হন। গ্রেফতারের প্রতিবাদে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সম্মিলিত সনাতনী জোটের নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করছেন হাজারো মানুষ। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানাচ্ছেন তারা। একই সঙ্গে হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিচারের দাবিও জানিয়েছেন হিন্দুরা। গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ঢাকা বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার। বিষয়টি দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে এক্স হ্যান্ডেলে আজ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে
মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম আব্দুল রহমান। বছর 24-এর ওই পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে। সোমবার রাত 7:30 নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের 18 তলা থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়েছিল আব্দুলের। তার জেরেই আত্মহত্যা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পরিবারের দাবি, ছেলে আত্মহত্যা করতে পারে না, খুন করা হয়ে থাকতে পারে। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বদল আসতে চলেছে প্যান কার্ডে। এবার প্যান কার্ডেও থাকবে কিউআর কোড। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিয়েছে। নাম দেওয়া হয়েছে প্যান 2.0 প্রকল্প। আর প্যান কার্ডেও থাকবে কিউআর কোড। প্যান কার্ডে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান 2.0 প্রকল্প। এই প্যান 2.0 প্রকল্পের জন্য 1435 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। কি কি সুবিধা মিলবে নতুন প্যান থেকে, এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকলে আয়করদাতারা নানা সুবিধা পাবে। এতদিন যে প্যান কার্ড ব্যবহার করেছেন মানুষ, তাদের সেই প্যান কার্ডের কি হবে? কেন্দ্রের নতুন সিদ্ধান্তের পরই এই প্রশ্ন উঠছে। এই নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই বলে কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন যাদের প্যান কার্ড রয়েছে বিনামূল্যে আপগ্রেডেশন করা যাবে সেই প্যান কার্ডের। ফলে এই নিয়ে চিন্তার কিছু নেই। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এখন 78 কোটি প্যান কার্ড রয়েছে দেশে। তার মধ্যে 98% প্যান কার্ড ব্যক্তিগত। আজকের দিনে সবথেকে বড় বিষয় হলো ডিজিটাল জালিয়াতি। সেই দিক থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলেই দাবি করা হচ্ছে। কেন্দ্র বলছে, প্যান কার্ডে কিউআর কোড যোগ হলে তা ডিজিটাল ব্যবস্থার অঙ্গ হয়ে উঠবে। সুবিধা হবে আয়করদাতাদের। আর্থিক লেনদেন সহজ এবং স্বচ্ছ হবে। দ্রুত পরিষেবাও পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। প্যান 2.0 প্রকল্প নিয়ে এই সিদ্ধান্ত উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই প্রকল্পের ফলে আয়করদাতাদের আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কবে থেকে নতুন প্যান কার্ডের পরিষেবা শুরু হবে তা অবশ্য এখনো জানানো হয়নি কেন্দ্রের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয়েছে সংসদ। তবে ভারতের সংসদে এই বিষয়ে ঝড় উঠলেও আদানি প্রসঙ্গে মুখ খুলতে চাইল না আমেরিকার বিদেশ দফতর। ঘুষ দেওয়ার অভিযোগে শিল্পপতি গৌতম আদানিকে অভিযুক্ত করেছে আমেরিকার আদালত। আর এই ঘুষ কাণ্ড নিয়ে সোমবার শীতকালীন অধিবেশনে প্রথম দিনেই উত্তাল হয়েছে সংসদ। তবে ভারতের সংসদে এই বিষয়ে ঝড় উঠলেও আদানি প্রসঙ্গে মুখ খুলতে চাইল না আমেরিকার বিদেশ দপ্তর। সোমবার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানান, বিষয়টি নিয়ে যা বলার বলবেন বিচার বিভাগের আধিকারিকেরা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যাতে কোনো বিরূপ প্রভাব না পড়ে সেই কারণেই এই সাবধানতা বলে মনে করছেন অনেকে। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই আদানি ঘুষকাণ্ড নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধী দলগুলি। হই হট্টগোলের জেরে সারা দিনের মতন মুলতবি করে দিতে হয় সংসদের উভয় কক্ষের অধিবেশন। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে সংসদের অধিবেশন বসছে না। বুধবার সকাল 11টায় ফের শুরু হবে অধিবেশন। সম্প্রতি আমেরিকার আদালত সরকারি আধিকারিকদের ঘুষ এবং ঘুষের প্রস্তাব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে আদানিকে।
জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ, বাজার থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের মোট 2,237 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন আদানিরা। আদানি গ্রিন এনার্জি আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করেছে। সে দেশ থেকে অর্থ সংগ্রহ করলে তারা আমেরিকার আইন মেনে চলতে বাধ্য। এক্ষেত্রে তারা ঘুষের টাকা আমেরিকার বাজার থেকে সংগ্রহ করেছে বলেই অভিযোগ, যা বেআইন। ফলে মামলার মুখে পড়েছে তারা। বিতর্কের প্রেক্ষিতে সোমবার আদানি গোষ্ঠী বিনিয়োগকারীদের আশ্বস্ত করে জানিয়েছে তাদের নথিবদ্ধ সংস্থাগুলির হাতে যথেষ্ট পরিমাণ নগদ রয়েছে, যা দিয়ে আগামী 1 বছর ঋণ সংক্রান্ত যাবতীয় বকেয়া মেটানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। অল্লুর পকেটে 300 কোটি, রশ্মিকাও নিচ্ছেন কয়েক কোটি। পুষ্পা 2-এ অভিনয় করে টাকার পাহাড়ে অভিনেতারা। ছবি মুক্তির তারিখ বারবার পিছিয়ে গিয়েছে, তবে ছবি নির্মাণের সময় যত খরচ হয়েছে, মুক্তির আগেই তার চেয়ে বেশি উপার্জন করে ফেলেছে পুষ্পা 2। চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালায়ালাম, হিন্দি, এমনকি বাংলা ভাষাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। বক্স অফিস সূত্রে খবর, এই ছবির নির্মাণে খরচ হয়েছে 400 থেকে 500 কোটি টাকা। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় পুষ্পা 2 প্রদর্শনের সত্ত্বেও 660 কোটি টাকায় বিক্রি করেছেন নির্মাতারা। এর মধ্যে তেলেগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে 220 কোটি টাকায়, হিন্দি ছবির সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে 200 কোটি টাকায়। অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন 50 কোটি টাকা। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে 140 কোটি টাকায়। শোনা যাচ্ছে এই ছবির ওটিটি, স্যাটেলাইট এবং সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট 425 কোটি টাকায়। একটি ওটিটি মাধ্যম ছবিটি 275 কোটি টাকায় কিনেছে। ছবির সঙ্গীত এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছে যথাক্রমে 65 কোটি এবং 85 কোটি টাকায়। ছবি মুক্তির আগেই প্রযোজনা সংস্থার ঘরে ঢুকে পড়েছে খরচের প্রায় দ্বিগুণ টাকা। 2021 সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল পুষ্পা 1। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য 50 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আল্লু অর্জুন। পুষ্পা 1-এর সাফল্যের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে আল্লুর পারিশ্রমিকের পরিমাণও। কানাঘুষো শোনা যায়, প্রথম পর্বের চেয়ে এবার 6 গুণ বেশি পারিশ্রমিক আদায় করেছেন অভিনেতা। ফিল্ম পাড়া সূত্রে খবর, পুষ্পা 2 ছবিতে অভিনয় করে 300 কোটি টাকা আয় করেছেন আল্লু। পুষ্পা 1 ছবিতে আল্লুর প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যায় রশ্মিকা মান্দানাকে। ওই ছবিতে অভিনয় করে 8 থেকে 10 কোটি টাকা আয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। পুষ্পা 2 ছবিতেও আল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। কিন্তু নায়কের সঙ্গে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়িকার। ফিল্ম পাড়ার গুঞ্জন, রশ্মিকার চেয়ে 30 গুণ বেশি আয় করেছেন আল্লু। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুষ্পা 2 ছবিতে অভিনয় করে 10 কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা। পুষ্পা 1-এ কম সময় পেলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিলকে। পুষ্পা 2-এ তাঁর চরিত্র আরও পরিণত হয়েছে, পারিশ্রমিক আগের চেয়ে বেশি পাচ্ছেন তিনি। পুষ্পা 1 ছবিতে অভিনয় করে 3.5 কোটি টাকা উপার্জন করেছিলেন ফাহাদ ফাসিল। ফিল্ম পাড়ার অন্দরমহল সূত্রে খবর, পুষ্পা 2 ছবিতে অভিনয় করে 8 কোটি টাকা আয় করেছেন ফাফা। পুষ্পা 1 ছবিতে আইটেম গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভুকে। কানাঘুষো শোনা যায়, গানের দৃশ্যে অভিনয় করতে 1.5 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। একাংশের দাবি, পুষ্পা 2 ছবিতে দেখা পাওয়া যাবে না সামান্থার, তবে ছবি থেকে বাদ পড়ছে না আইটেম সং। আল্লুর সঙ্গে সেই গানের দৃশ্যে দেখা যাবে অন্য একজন অভিনেত্রীকে। পুষ্পা 2 ছবির আইটেম সঙ্গের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে। অধিকাংশের দাবি, নাচের দৃশ্যে অভিনয় করে 2 কোটি টাকা আয় করেছেন শ্রীলীলা। হাই নিউজ নেটওয়ার্ক। 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস। 1949 সালের এই দিনেই ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল স্বাধীন ভারতের সংবিধান, যা 1950-এর 26শে জানুয়ারির কার্যকর করা হয়েছিল। 2015 থেকে 26শে নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় গোটা দেশ জুড়ে। চোখে রাখবো সেই ইতিহাসের পাতায়। তখন মাত্র 2 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে 1947-এর 15ই অগস্ট মধ্যরাতে আত্মপ্রকাশ করেছে এক স্বাধীন রাষ্ট্র, যার নাম ভারত, ইন্ডিয়া। স্বাধীনতার পর থেকেই দেশের একটি সর্বসম্মত সংবিধান বা কনস্টিটিউশনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন শীর্ষ নেতৃত্ব। কিন্তু সে তো এক বিশাল কর্মকাণ্ড।
ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনার খসড়া কমিটি গঠিত হল। 15 জন মহিলা সদস্য সহ 389 জন সদস্যের কঠিন পরিশ্রমে রচিত হল ভারতের সংবিধান। সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান এটি। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থনে পাশ হয়ে যায় প্রস্তাবিত সংবিধান। স্বাগত জানান তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অবশ্য সেই সংবিধানটি কার্যকর হতে লেগে যায় আরও 2 মাস। 1950-এর 26শে জানুয়ারি দেশ জুড়ে কার্যকর করা হয় স্বাধীন সার্বভৌম ভারতের প্রথম সংবিধান, যার মূল প্রণেতা ছিলেন বাবা সাহেব আম্বেদকর। ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম 14 এপ্রিল 1891, মৃত্যু 6 ডিসেম্বর 1956। 2015 ছিল তাঁর 125তম জন্মবার্ষিকী। ভারত সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বছরটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। বর্ষব্যাপী উদযাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ডক্টর আম্বেদকরের চিন্তা, ভাবনা ও ধারণাকে জনমানসে ছড়িয়ে দিতে সারা বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করে। তারই অঙ্গ হিসাবে 2015 সালের 11ই অক্টোবর মুম্বাইয়ের দাদারে ইন্দু মিলস কম্পাউন্ডে আম্বেদকর স্মৃতিসৌধ স্ট্যাচু অব ইকুয়ালিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উদযাপনের অংশ হিসাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালিত হবে। 2015-র 19শে নভেম্বর ভারত সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপনের ঘোষণা করে। এর আগে অবশ্য প্রতি বছর 26শে নভেম্বর তারিখটি জাতীয় আইন দিবস হিসাবে পালিত হতো। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।